আগের ক্লাসে আমরা কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের প্রকারভেদ এইসবগুলি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব কোষ চক্র বা সেল সাইকেল। তো কোষ চক্র কি? যখন একটা কোষ বিভাজন দশায় থাকে, সেই বিভাজনটা তার যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, তারপরে আবার যখন একটা কোষের বিভাজন শুরু হবে, সেই পর্যন্ত যে ঘটনা, বিভাজনের শেষ পর্যন্ত যে ঘটনা, সেই ঘটনাগুলোর যে পর্যায়ক্রমিক আবর্তন, তাকে আমরা বলি কোষ চক্র। ঠিক আছে? তো কোষ চক্রে দেখা যাচ্ছে যে এটা ধরো বিভাজন দশা, এম ফেজ, এটা হচ্ছে এম দশা বা বিভাজন দশা, এম ফেজ। এই এম ফেজগুলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস, এই দশাগুলিতে বিভক্ত। অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত কোষটি এম ফেজ বা বিভাজন দশা। এরপর এম ফেজের পর, অর্থাৎ কোষটি বিভাজন দশায় বা বিভাজন হয়ে গেল, তারপর আবার একটি বিভাজনের শুরু এবং তারপর শেষ, এই এতদূর অবধি যে ঘটনা পর্যায়ক্রমে চলতে থাকছে বা পর্যায়ক্রমিক আবর্তন ঘটতে থাকছে, এই যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটতে থাকছে, এটাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। তো বিভাজনের পরে আরেকটি বিভাজন যে শুরু হচ্ছে, তার মাঝখানে কিন্তু একটি দীর্ঘস্থায়ী দশা আছে। এই দশাটিকে আমরা বলি ইন্টারফেজ। ইন্টারফেজ আমরা তো জানি যে কোনো একটা সিনেমা দেখতে গেলে আমরা দেখেছি যে প্রথম অংশটা হওয়ার পর একটা ইন্টারমিশন বলে ব্যাপার থাকে, তারপর আবার দ্বিতীয় ফেজে সিনেমাটা শুরু হয়। সেই ইন্টারমিশনে কি হয় দেখেছো সবাই, যে সেই সময় শুধুমাত্র সিনেমাটা বন্ধ থাকে, কিন্তু বাকি কাজগুলো সবাই তখন বাইরে যায়, কেউ বা খাওয়া দাওয়া করে, কেউ জল খায়, বিভিন্ন রকম কাজকর্ম চলতে থাকে। ঠিক সেরকমই কিন্তু এই কোষ বিভাজনের ক্ষেত্র, বিভাজন দশার পরে একটি দশা শেষ হলো, তারপর যে আবার একটি বিভাজনের শুরু হবে, সেই শুরুর আগে পর্যন্ত যে ঘটনাগুলি, কিছু ঘটনা, কোষটা থেমে থাকে না। ঠিক আছে? তখন কি হয়, কিছু ঘটনা ঘটতে থাকে, এই ঘটনাগুলোকে বলা হয় ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, G1, S আর G2। ইন্টারফেজের তিনটি দশা। G1টাকে বলা হয় গ্যাপ ওয়ান দশা। S হচ্ছে সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা, সিনথেসিস দশা। এবং G2 এটাকে বলা হয় গ্যাপ 2। এই ইন্টারফেজ দশাটিকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করতে পারি। তো এটি একটি দীর্ঘস্থায়ী দশা এবং প্রত্যেকটি ফেজে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা ঘটে থাকে। তো প্রথমে দেখা যাক যে G1 ফেজে কি কি ঘটনা ঘটে। G1 ফেজ বা গ্যাপ ওয়ানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি গঠিত হতে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, ক্লোরোপ্লাস্ট, ভ্যাকুওল, এই সব কিছু কিন্তু এই G1 ফেজে কি করতে থাকে, গঠিত হতে থাকে। এছাড়া প্রচুর পরিমাণে আরএনএ সংশ্লেষ হয়। আরএনএর মধ্যে এমআরএনএ আছে, টিআরএনএ আছে এবং আরআরএনএ। এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ হলো রাইবোজোমাল আরএনএ। এই তিন ধরনের আরএনএও কিন্তু এই G1 ফেজে সিনথেসিস বা তোমার সংশ্লেষ হতে থাকে। এছাড়া G1 ফেজে ডিএনএ সিনথেসিসের জন্য যে সমস্ত তোমার এনজাইম বা প্রোটিনের প্রয়োজন হয়, সেগুলিও কিন্তু G1 ফেজে কি হয়, তৈরি হয়, G1 ফেজে তৈরি হয়। এরপরে এস দশা।
এস দশা বুঝতে পারছো, এস দশার নামটা হচ্ছে সিনথেসিস দশা। এখানে সংশ্লেষ হয়। এই সংশ্লেষ কিসের সংশ্লেষ? ডিএনএ সিনথেসিস হয়। এখানে ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে, অর্থাৎ ডিএনএ গুলি প্রচুর পরিমাণে সংখ্যায় বাড়তে থাকে। ডিএনএ সংখ্যায় বাড়াটাকে কি বলে? ডিএনএ প্রতিলিপি গঠনের মাধ্যমে সংখ্যায় তার বৃদ্ধি ঘটায়। প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস এবং প্রচুর পরিমাণে প্রোটিন এখানে সিনথেসিস হয়। এছাড়াও ক্রোমোজোমের যে দুটি করে ক্রোমাটিড, প্রতিটি ক্রোমোজোমের যে দুটি করে ক্রোমাটিড, সেটিও এই সিনথেসিস দশায় গঠিত হয়ে থাকে। এছাড়া সেন্ট্রোমিয়ারের উভয় পাশে কাইনেটোকোর, যে কাইনেটোকোর থাকে, তাও কিন্তু এখানে তৈরি হয়। এছাড়া কিছু হিস্টোন প্রোটিন তাও গঠিত হয়। এস দশার পরে শুরু হয় G2 বা গ্যাপ টু দশা। এই গ্যাপ টু দশায় কি হয়? G1 কি হয়েছিল? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি কি হয়েছিল? গঠিত হয়েছিল। এখানে কিন্তু সেই কোষীয় অঙ্গাণুগুলির বিভাজন ঘটে থাকে। এরপরে এছাড়াও আরএনএ এবং কিছু প্রোটিন সিনথেসিসও এই G2 দশায় হয়ে থাকে। আর প্রত্যেকটা ক্রোমোজোম যে দুটো করে ক্রোমাটিড পেয়েছে, সেই ক্রোমোজোমগুলোও কিন্তু তাদের জট খুলতে থাকে এবং নিউক্লিয় পর্দা, মানে কোষটি আকার আয়তনে বৃদ্ধি পেতে থাকে। তার নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা সবকিছুই কিন্তু একটা কোষটা এরপরে, কারণ কি, এরপরে কোষটি G2 ফেজের পরেই কিন্তু সে কোথায় ঢুকছে? বিভাজন দশায় তার সে ঢুকবে। তার জন্য তাকে বিভাজন হবার জন্য তার যে সমস্ত আগের বিভাজনের আগে যে সমস্ত ঘটনাগুলি, সেই ঘটনা বা সেই প্রিপারেশন সে করে নিয়ে থাকে। এছাড়াও G2 দশায় যে সমস্ত ডিএনএ গুলি নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত ডিএনএ গুলোর রিপেয়ারিং ঘটে, একে বলা হয় ডিএনএ রিপেয়ারিং। এছাড়া সেন্ট্রোমিয়ারের G2 দশায় সিডিকে নামক সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলে এক ধরনের উৎসেচক এই সময় কি হয়? গঠিত হয়। ঠিক আছে, এরপরে G2 দশার পরে শুরু হয় এম ফেজ বা বিভাজন দশা। দেখো, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে বিভাজন দশাকে আমরা দেখেছি যে একটি কোষের বিভাজন হতে হলে কোষের নিউক্লিয়াসের বিভাজনও হয় এবং কোষের সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো এম ফেজে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। কি বলি? নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। কাইনেসিস এটি হলো নিউক্লিয়াসের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসকে চারটি পর্যায়ে বা ফেজে ভাগ করা হয়। প্রোফেজ, এটাকে দেখো লিখেছি পি, তারপরে মেটাফেজ, এটি হলো এম, অ্যানাফেজ, এটাকে আমরা লিখেছি এ, আর টেলোফেজ, এটাকে লিখেছি টি। এই চারটি পর্যায়ে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হলো। এরপর শুরু হয় সাইটোপ্লাজমের বিভাজন, বা এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। দেখো, ওটাকে লিখেছি আমরা সি দিয়ে, সাইটোকাইনেসিস, এটাকে বলছি এই যে সি দিয়ে লিখেছি। এই হলো এম ফেজ বা বিভাজন দশা। তো আমরা এতক্ষণ কোষ চক্র বা সেল সাইকেলের কি কি পর্যায় আছে সেগুলো জানলাম, কিন্তু এই কোষ চক্র বা সেল সাইকেলের গুরুত্ব কি? নিশ্চয়ই একটা গুরুত্ব তো আছে। যে আমরা তো শুধুমাত্র বিভাজনটা হলেই হতো, কোষের বিভাজন মানে কোষ বিভাজিত হলো, নতুন অপত্য কোষের সৃষ্টি হলো, বাস এখানেই শেষ হয়ে যেত। কিন্তু না, তা নয়। একটি কোষ বিভাজনের শেষ হওয়ার পর যে আরেকটি কোষ বিভাজন শুরু হবে, তার মধ্যেখানে যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি কিন্তু প্রতিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি এই ইন্টারফেস বা G1S G2 এই দশাগুলি না থাকতো, তাহলে কিন্তু কোষের একটা অনিয়ন্ত্রিত বিভাজন ঘটতে থাকতো।
তাই জন্যই কোষ চক্র এতটাই গুরুত্বপূর্ণ, যাতে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন বন্ধ করার জন্য কোষটি কি করে, তার কিছু ঘটনা, তার কিছু কাজ সে আগের থেকে করে রাখে। তার মধ্যে দেখো, আর আমরা জানি যে যদি কোষ কোনো একটা কোষের অনিয়ন্ত্রিত বিভাজন হয়, তাহলে কিন্তু টিউমারাস কোষ বা টিউমারাস সেল সৃষ্টি হতে পারে। আর এই টিউমার যদি কোনো কারণে খুব ম্যালিগন্যান্ট হয়, তাহলে দেখা যায় যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমার হলে কি হয়, ক্যান্সার হয়। এবং এই ম্যালিগন্যান্ট কোষগুলি যদি সারা শরীরে, সারা দেহে ছড়িয়ে পড়ে, তাহলে সেই ঘটনাকে আমরা কি বলি, মেটাস্টাসিস। তো কোষচক্রের এই ক্যান্সার প্রতিরোধ করা বা কোষের যেই অনিয়ন্ত্রিত বিভাজন রোধ করার জন্য কোষ কি করেছে, কোষচক্রে কি হয়েছে না, এই G1, S, G2 এই ফেজগুলির মধ্যেও কিন্তু এক একটি করে চেক পয়েন্ট বা নিয়ন্ত্রণ যে রাস্তা, সেগুলোও কিন্তু সে রেখেছে। যেমন ধরো এম ফেজে একটি চেক পয়েন্ট আছে, এটাকে বলা হয় এম ফেজ চেক পয়েন্ট। এটাকে বলা হচ্ছে এম ফেজ চেক পয়েন্ট। এম ফেজ চেক পয়েন্ট। এরপর কোষটি যখন G1 থেকে S এ ঢুকবে, অর্থাৎ সিনথেসিস দশায় ঢুকবে, সেইখানেও কিন্তু একটি চেক পয়েন্টের ব্যবস্থা আছে। এটাকে বলা হয় G1S চেক পয়েন্ট। আবার কোষটি G1S ক্রস করে যখন G2 তে ঢুকবে এবং G2 পর সে ক্রস করে কি করবে, এম ফেজে ঢুকবে, সেই সময় আরেকটি চেক পয়েন্ট আছে, সেটাকে বলা হচ্ছে G2M চেক পয়েন্ট। আচ্ছা, এই চেক পয়েন্টগুলিতে কি ঘটে? আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম যে G2 বা গ্যাপ 2 ফেজে এক ধরনের এনজাইম তৈরি হয়েছিল, তার নাম কি ছিল, CDK। এটির পুরো নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট মানে নির্ভর, কাইনেজ অর্থাৎ সাইক্লিন নির্ভর কাইনেজ বলে একটি উৎসেচক বা এনজাইম। এই এনজাইমটি G2 ফেজে গঠিত হয়েছিল। তো এই এনজাইমটা কি করে, এই চেক পয়েন্ট গুলোতে একটা নিয়ন্ত্রণের কাজ করে, চেক করে। তার ফলে কি হয় যে কোষ বিভাজনের যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, সেটাকে সেই সিডিকে কি করতে পারে, রোধ করে দিতে পারে। এর ফলে কখনোই ওই ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট সেল তৈরি হবে না। আদারওয়াইজ একটা ম্যালিগন্যান্সি এসে যাবে এবং কোষটির অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে কি হবে, কোষটি ক্যান্সারে পরিণত হতে পারে। তো এই সিডিকে তোমরা সবাই বুঝতে পারলে যে সিডিকে কতটা ইম্পর্টেন্ট এখানে এই চেক পয়েন্টের জন্য। এছাড়াও কিন্তু আমরা আরেকটা ফেজের কথা এখানে জানাতে পারি, সেটা হচ্ছে কি, যে জানতে হবে আমাদেরকে, যে সেটা হচ্ছে কি, যখন কোষটার ইন্টারফেজ দশা কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হলো, তারপরে কোষটা কিছু সেকেন্ডের জন্য বা কিছু সময়ের জন্য চিন্তা করে যে সে এম ফেজে বা বিভাজন দশায় ঢুকবে কি ঢুকবে না। সেই দশাটির নাম হচ্ছে G0 বা গ্যাপ 0 দশা, G0 দশা। এই দশায় কোষটি কিন্তু সারা জীবনের জন্য কোষ বিভাজন থাকতেও পারে, কোষ বিভাজন আর নাও হতে পারে, আবার কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যেতে পারে, যেমন কোমা স্টেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বা স্নায়ুতন্ত্রে আমরা তো জানি যে স্নায়ু কোষের কোনো বিভাজন হয় না, স্নায়ু কোষগুলি সেই G0 দশাতেই থেকে যায়। ঠিক আছে, তাহলে তোমরা কোষচক্রের বিভিন্ন দশা জানলে, এম দশা এবং ইন্টারফেজ দশা। ইন্টারফেজকে আমরা
তিনটি পর্যায়ে, মেন তিনটি পর্যায়ে ভাগ করেছি, G1 বা গ্যাপ 1 সিনথেসিস বা এস দশা এবং G2 বা গ্যাপ 2 দশা। এছাড়াও আমরা পড়লাম G2 থেকে এম ফেজে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য হলো আরেকটি দশা, খুব অল্প মানে খুব কম সময়ের জন্য খুব স্বল্পস্থায়ী যে দশা, সেই দশাটির নাম G0 দশা। এই টোটাল তারপরে কোর্সটি ইন্টারফেস দশা টোটাল কমপ্লিট করার পর তারপর কোর্সটি কি হয়, বিভাজন দশায় প্রবেশ করে এবং বিভাজন দশার মধ্যে প্রথমে সে ক্যারিওকাইনেসিস করে বা নিউক্লিয়াসের বিভাজন করে। এই নিউক্লিয়াসের বিভাজন করতে তাকে 4টি পর্যায়ে কি করতে হয়, ক্রস করতে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হওয়ার পর সে শুরু করে কি, সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। তবে পরে একটি বিভাজন কমপ্লিট হয়। আবার সেই বিভাজনের পরে কোষটি কি হয়, ইন্টারফেস দশায় প্রবেশ করে। এইভাবে আবর্তন বা চক্রের মাধ্যমে পর্যায়ক্রমে এই কোষ চক্র বা সেল সাইকেল চলতে থাকে। এবং এই কোষ চক্র বা সেল সাইকেল মানুষের ক্ষেত্রে টোটাল 24 ঘন্টা টাইম লাগতে পারে। আজকে এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা এই বিভাজন দশা বা এম ফেজের যে বিভিন্ন দশাগুলি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টে দশা এবং সাইটোকাইনেসিস, এই দশাগুলি পড়ব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো করে টেক্সট বুক ফলো করবে।